আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাফুল ইসলাম ভাই দেখতেছেন, এবি কাইয়ুম ভাই দেখতেছেন, ধন্যবাদ। আমার কথা কি শোনা যায়? যাক, আশা করি শোনা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ আপন ভাই দেখতেছেন, ধন্যবাদ। তো যাক, আমি ইউনুস মিয়া। যারা আজকে আমার লাইভ এই মুহূর্তে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করতেছেন, আজকের পরে অবসর সময়ে যারা আবার দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের কাছে পৌঁছিয়ে দিবেন। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। পরেশ বিশ্বাস ভাই দেখতেছেন, ধন্যবাদ। হ্যাঁ, পরেশ বিশ্বাস ভাই, আপনার সাথে কথা হয়েছে, আমি লাইভটা শেষ করে আপনার সাথে যোগাযোগ করব, ধন্যবাদ। নাজিমুদ্দিন ভাই দেখতেছেন, যাক। তো আর আসলে নাম ধরে কাউকে ধন্যবাদ দেওয়া সম্ভব হবে না। সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা এই মুহূর্তে দেখছেন, এর পরবর্তীতে দেখবেন, লাইভে দেখবেন, কারণ আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম আমি সপ্তাহে 2 দিন লাইভ করব। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, প্রতি মঙ্গলবার এই সময়ে রাত 9টা থেকে 10টা একটানা 1 ঘন্টা লাইভের তথ্য ইনফরমেশন যতটুকু পারি, মহান আল্লাহ পাক আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু তথ্য দিয়েছেন ততটুকু শেয়ার করার চেষ্টা করব। আর প্রতি মঙ্গলবার ধারাবাহিক একটানা তথ্য দেব, একদম সংবাদ ফাটকের মতো, শুধু বলে যাব, কারো কথা শুনবো না। আর প্রতি বুধবার রাত্র 9টা থেকে 10টা পর্যন্ত লাইভ প্রশ্নোত্তর পর্ব করব। ইশাক আহমেদ ভাই দেখতেছেন, ধন্যবাদ। আবু হায়দা ভাই দেখতেছেন, তোফাজ্জল হোসেন সেলিম ভাই দেখতেছেন, জনাব আলী সাহেব দেখতেছেন, ধন্যবাদ। যাক, তো আর প্রতি বুধবারে আমি রাত্র 9টা থেকে 10টা লাইভ করবো। সেটি হবে প্রশ্নোত্তর পর্ব, যেখানে আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেব এবং সরাসরি আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিছি আজকের পোস্টে। সেই নাম্বারটা আবারও বলতেছি, 01799 এই নাম্বারে সরাসরি আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন এবং আমি এভাবে ডাইরেক্ট ফোনটা রিসিভ করে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাক, আমি ইতিমধ্যে আসলে অনেকবারে বলেছি, এই লাইভটা একমাত্র উদ্দেশ্য ডেস্টিনি 2000 লিমিটেড তথা ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেড, ডিটিপিএল ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড থেকে শুরু করে আমাদের ডেস্টিনির বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান, যেটাকে অনেকে ডেস্টিনি গ্রুপ হিসেবে আমরা বলি, এখানে সরাসরি 45 লক্ষ লোক জড়িত হয়েছিলেন 2012 সাল পর্যন্ত। তার মধ্যে আমাদের মাদার কোম্পানি অর্থাৎ স্টার্টিং কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেডে 45 লক্ষ প্লাস ডিস্ট্রিবিউটর। তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই 45 লক্ষ ডিস্ট্রিবিউটরদের সাথে 2-2.5 কোটি প্রায় 3 কোটি লোক জড়িত, অর্থাৎ পরিবার। যেমন আমি ইউনুস মিয়া, আমি একজন ব্যক্তি ডেস্টিনির সাথে জড়িত। তো আমার সাথে আমার আরও ধরেন 5 জন ফ্যামিলি মেম্বার আছে, আমার ওয়াইফ আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, তাহলে 5। এভাবে 45 লক্ষ লোককে যদি আমরা 5 দিয়ে ন্যূনতম পূরণ করি, তাহলে এখানে 2.5 থেকে 3 কোটি লোক জড়িত। 2012 সালে আপনারা ইতিমধ্যে জানেন, এই কথাটা বারবার বলে সময় নষ্ট করতে রাজি না। 2012 সালে তৎকালীন আওয়ামী লীগ স্বৈরশাসক শেখ হাসিনা আমাদের এই জনপ্রিয়তাকে ডেস্টিনিতে যে এত বেশি নেগেটিভ পয়সা, এবং সবাই আমাদেরকে বুয়া বলতো, নেগেটিভ বলতো, এবং আমরা যখন ইনভাইট ফলো আপ করতে চাইতাম, ডেস্টিনি প্রোডাক্ট বিক্রি করতে চাইতাম, কাউকে দাওয়াত দিতাম, এভাবে বলতো, ও নেটওয়ার্ক, MLM মাল্টি লেভেল মার্কেটিং নেটওয়ার্ক,
নেট, নেট মানে জাল, জাল মানে জালিয়াতি, অর্থাৎ এটা একটা জালিয়াতি ব্যবসা। অথচ এই ব্যবসাটার মূল থিমটা কী ছিল? অর্থাৎ এই যে বর্তমান মার্কেটে, এটা হলো মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট মার্কেটিং। এটা একটা লেটেস্ট কনসেপ্ট। যেমন আজ থেকে 50 বছর 100 বছর আগে যদি আপনারা জানেন, আমাদের বাপদাদারা হজ করতে যাইতো, আমাদের বাপদাদাদের থেকে শুনেছি যাইতে লাগতো 6 মাস, আইতে লাগতো 6 মাস, বিদায় আদায় নিয়ে। এবং আমাদের বাড়ির পাশে এক কাকা ছিল, আমাদের, আমি আপনাকে 10টার পরে কল দিচ্ছি, একটু ব্যস্ত। জি, তো আমাদের ধরেন যেমন যাইতে লাগতো হজে 6 মাস, আসতে লাগতো 6 মাস, এবং বিদায় আদায় নিয়ে যাইতো। এবং আমাদের বাড়ির পাশে একজনকে কলকাতা রাজি বলতো, আরেকজনকে সবাই সেটাইতো করাচি রাজি, অর্থাৎ পাকিস্তানের একটা শহরের নাম হলো করাচি, আর ইন্ডিয়ার একটা শহরের নাম হলো কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তো কেন কলকাতা রাজি বলতো? অর্থাৎ উনি হজ করতে গিয়ে কলকাতা পর্যন্ত গিয়ে হজ না করে ফেরত চলে আসছে, এই জন্য ওনাকে কলকাতার হাজি বলতো। আবার একজনকে করাচি রাজি বলতো, উনি পাকিস্তান আমলে, ইংরেজ আমলে হজ করতে গিয়ে পাকিস্তান পর্যন্ত, করাচি পর্যন্ত গিয়ে আবার চলে আসছে, অর্থাৎ হজ করে নাই। তাহলে খাল নদী পার হইয়া কেউ হাঁটি অনেকভাবে যাইত। তাহলে অর্থাৎ হজ করতে যাইতে লাগতো 6 মাস, আসতে লাগতো 6 মাস। এখন টেকনোলজির কারণে সেখানে বিমান আবিষ্কার করছে। এখন সৌদিতে সেখানে যাইতে লাগে 6 মাস, আইতে লাগে 6 মাস না, এখন যাইতে লাগে 3 ঘন্টা, আসতে লাগে 3 ঘন্টা। তাহলে এখন টেকনোলজির কারণে যেই কাজটা আগে 6 মাসে শেষ হইতো, এখন সেটা 3 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, এবং লাইভ ভিডিওর মাধ্যমে। তাহলে টেকনোলজি ইউজ হচ্ছে। এখন বিশ্বের ক্ষমতাধর দেশগুলো যেমন আমেরিকা, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, এরা যে অস্ত্র আবিষ্কার করছে, এরা দেখা যাচ্ছে নিজ দেশে বসে বিশ্বের যেই কোনো দেশে বোম মারা বা যেই কোনো দেশে পারমাণবিক হামলা করার ক্ষমতা রাখে। অর্থাৎ এটা হলো টেকনোলজি, মানুষের চিন্তা চেতনা, ব্রেন পরিবর্তন। ঠিক মার্কেটিং জগতে একটা আমূল পরিবর্তন এসেছিল 1941 সালে, যেটাকে মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট মার্কেটিং। অর্থাৎ এই যে বিভিন্ন উৎপাদনকারীরা তাদের প্রোডাক্টটা উৎপাদন করে তাদের নিজেদের জন্য, এটা সেলস করার জন্য। এই সেল করতে গিয়ে যেই প্রথম করে, যেমন বাংলাদেশে আমি যদি বলি মৌসুমি লাক্স সাবানের অ্যাডভার্টাইজ দিত, উনি টিভিতে এসে একটা কথা বলতো, আমার রূপের রহস্য লাক্স। তো মৌসুমির যদি রূপের রহস্য লাক্স হইতো, লাক্স সাবান যদি ব্যবহার করে মৌসুমির মতো সুন্দরী হওয়া যাইত, তাহলে লাক্স সাবানের কেজির দাম হইতো মিনিমাম 1 কোটি টাকা, এবং আপনি গরিব লোক এটা কিনতে পারতাম না। তাহলে অথচ এই যে অ্যাডভার্টাইজটা দিচ্ছে মৌসুমি, এটার জন্য লাক্স কোম্পানি থেকে টাকা পাচ্ছে। এবং আপনি আর যদি আন্তর্জাতিকভাবে দেখেন, লাক্স কোম্পানিতে ইন্ডিয়ান বড় নেত্রী ঐশ্বরিয়া রায় বড় বড় মডেল দিয়া অ্যাডভার্টাইজ দিচ্ছে। এই অ্যাডভার্টাইজ দিয়া শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, এই অ্যাডভার্টাইজ দেওয়ার পরে প্রোডাক্টটার কী করে প্রচার হয়, কিন্তু প্রোডাক্টটার দামটা বেড়ে যায়। এরপরে এজেন্ট, হোলসেলার, রিটেলার বিভিন্ন হতে গিয়ে এই প্রোডাক্টটার দামটা বেড়ে যায়। দামটা যখন বেড়ে যায়, ফাইনালি এই যে অ্যাডভার্টাইজ, এই যে মৌসুমি রূপের রহস্য লাক্স, এই মিথ্যা কথাটা বলে স্টার হওয়ার কারণে ইনকাম করতেছে, এই টাকাটা আমার আপনার পকেট থেকে নিয়ে যাচ্ছে। আবার ইন্ডিয়ান একটা নায়িকা আছে কি জানি, ও এবং লাক্স সাবানে খুব সুন্দর করে অ্যাডভার্টাইজ দেয়, আমরা বেহুশ হই কিনি, আমরা মনে করি যে আমরা ওই নায়িকার মতো, নায়কের মতো সুন্দর হয়ে যাব লাক্স সাবান কেনার জন্য। কিন্তু আমরা তো যতই ঘষাঘষি করি লাভ হয় না, আমরা ওদের মতো সুন্দর হইতে পারি না, কারণ সৌন্দর্য এটা হলো ন্যাচারালি। যাক, এই মার্কেটিং টেকনোলজিটাকে রিফাইন করেছে, অর্থাৎ উৎপাদনের ভাষায় যারা অর্থনীতির ছাত্র, যারা উৎপাদন ব্যবসা, মার্কেটিং বা বর্তমানে যারা বিজনেসের উপর বিবিএ এমবিএ করে, তারা জানে। অর্থাৎ মনে করেন, আমি যদি মনে করেন আমার হাতে এটা একটা প্রোডাক্ট, ধরে নিলাম এটা একটা কলম, আমি ধরে নিলাম এটার দাম হলো 100 টাকা। অর্থাৎ আমি ইউনুস মিয়া অ্যাজ এ ক্রেতা হিসাবে এই প্রোডাক্টটা আমি 100 টাকায় কিনছি, দোকান থেকে দোকানদারকে 100 টাকা দেওয়ার পরে আমাকে এটা দিছি।
তাহলে অর্থনীতির ভাষা হলো উৎপাদনকারী মাত্র 25 টাকা এই প্রোডাক্টটা উৎপাদন করছে। তাহলে যিনি উৎপাদন করছে আমার জন্য 25 টাকা, তাহলে আমি মনে করি একমাত্র লাভ করার অধিকার ওই ফ্যাক্টরি। তাহলে অথচ আমার হাতে আস্তে আস্তে অ্যাডভার্টাইজ দিতে দিতে এই প্রোডাক্টটা কী হয়েছে, এই 25 টাকার উৎপাদনের প্রোডাক্টটাই আমি আপনি 100 টাকায় কিনছি। তাহলে মধ্যখানে কত 75 টাকা যোগ হইল, ওই যে অ্যাডভার্টাইজ, এজেন্টের লাভ, হোলসেলার, রিটেইলার, এই লাভগুলো যোগ করে এখন দেখেন এই মধ্যখানে সবাই খরচ করছে, সুন্দর করে প্যাকিং করছে, সব মিলাই 100 টাকা কিন্তু ফাইনালি আমার থেকে নিয়ে গেছে, কারণ আমি এই প্রোডাক্টটা ইউজার। এই 1941-42 সালে ডক্টর কার্ল রেনবো চিন্তা করলেন না, এটা সরাসরি আমি প্রোডাক্টটা উৎপাদন করি। অর্থাৎ আমরা যে কনসেপ্টটা ডেস্টিনি গ্রুপ বা ডেস্টিনি 2000 লিমিটেড, আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার যখন বিদেশে দেখলো যে এই ব্যবসাটা খুবই জনপ্রিয়, অর্থাৎ এখনও ডাইরেক্ট মার্কেটিং সিস্টেম, ডাইরেক্ট সেলিং, ডোর টু ডোর, MLM সিস্টেমও এই 25 টাকার প্রোডাক্টটা আমি আপনি 100 টাকায় কিনব। কিন্তু মধ্যখানে যে 75 টাকা, এই টাকাটা কী করতো, ওই যে মৌসুমি অ্যাডভার্টাইজ হোলসেলাররা খাইতো, এইটা আবার ক্রেতা পরিবেশকদের মাঝে বন্টন হতো। অর্থাৎ আমি যখনই দোকান থেকে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি তথা ডেস্টিনি থেকে এই প্রোডাক্টটা ক্রয় করেছি 100 টাকা, আমি প্রথমে ওইখানে কি হয়ে গেছি, ক্রেতা। আমি এই প্রোডাক্টটা ক্রয় করার সাথে সাথে আমি ছিলাম ক্রেতা, সাথে সাথে আমাকে একটা পোস্ট দিয়েছে পরিবেশক, ক্রেতা পরিবেশক, ডিস্ট্রিবিউটর। এবার আমি ডিস্ট্রিবিউট হয়ে গেছি। আমি প্রথমবার কেনার পরে আমাকে যিনি নিয়ে গেছে, যারা নিয়ে গেছে তারা এটার কমিশন পাইছে, বাট আমি পাইনি। আমি এটার অবস্থান, আমি ক্রেতা পরিবেশ হয়ে গেছি। নেক্সট আমি যখন কারো কাছে এই প্রোডাক্টটা বিক্রি করছি, তাহলে কোম্পানি যে 75 টাকা লাভ করছে ডাইরেক্ট, এটার উপর আমাকে একটা কমিশন দিছে। এই কনসেপ্টটাকে, যাক এটা ডিটেলস আরেকদিন বলবো, এই কনসেপ্টটাকে যখন বিদেশে দেখতো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার, যখন দেখলো যে এই কনসেপ্টটা বিদেশে খুব জনপ্রিয়, তখন ওনারা কিন্তু ওই মুহূর্তে দুইজনে কানাডিয়ান নাগরিক ছিলেন, আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার। আজকে যারা আমার এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তারা অবশ্যই একমত হবেন, বর্তমানে কেউ যদি কানাডা, আমেরিকা, ইউরোপ, ইতালি এই সমস্ত দেশের নাগরিকত্ব পায়, তারা মনে করে আমরা স্বর্গে পৌঁছে গেছি এবং এই দেশ থেকে আর আসতে রাজি হয় না। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার এই ক্যানাডিয়ান লাইফস্টাইলকে ত্যাগ করে চিন্তা করলো আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে এসে বেকার মুক্ত দেশ, আমরা এখানে এই ব্যবসাটা ডেভেলপ করি এবং বেকার সমাধান করি, বেকার মুক্ত, বেকারত্ব। কারণ বাংলাদেশের প্রধান সমস্যা ছিল বেকারত্ব। আজকে এই যে রাজনৈতিক হানাহানি, সন্ত্রাস, বিভিন্ন চাঁদাবাজি, মাস্তানি, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা আমরা শুনতেছি চাঁদা তোলে, চাঁদা আবার ভাগ করে, কেন? কারণ বেকারত্ব। অর্থাৎ পকেটে টাকা নাই, তো কী করে 10-20 জন 50 জন একত্র হইয়া দল গঠন করে বা একটা দলে যোগদান করে ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলে। কি করবে? তাহলে যদি এদের পেশা থাকতো, যেমন যাদের মাসিক একটা ইনকাম আছে, যারা চলতে পারে, আমি মনে করি তারা কোনো চাঁদাবাজি মাস্তানি করে না। যাক, সেটা অন্যদিকে যাচ্ছে। তাহলে এই ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য এসে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার 2001 সালে শুরু করছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে 2012 সাল পর্যন্ত অনেকগুলো টার্গেট সেট করছিল, তার মধ্যে 10টা বড় বড় টার্গেট ছিল। তার মধ্যে 1 নম্বর টার্গেট ছিল 2012 সালের 12-12-12, অর্থাৎ 2012 সালের 12 ডিসেম্বরের মধ্যে ডেস্টিনি পতাকা তলে 1 কোটি লোককে নিয়ে আসবে। আমি আবার বলতেছি, কত কোটি? আমাদের বড় বড় অনেকগুলো স্বপ্ন ছিল, 10টা, তার মধ্যে একটা স্বপ্ন ছিল 12 সালের মধ্যে 1 কোটি। তখন তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার দেখলো, আর ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন ডেস্টিনি 2000 টোটাল ডেস্টিনি গ্রুপে এখানে ক্রেতা পরিবেশক প্রোডাক্ট কেনার ন্যূনতম যোগ্যতা ছিল আপনার বয়স মিনিমাম 18 বছর হইতে হবে। অর্থাৎ চুক্তি আইন অনুযায়ী যদি আপনি বাংলাদেশে আইনে সাবালক না হন, তাহলে 18 বছর আগে আপনার সাথে কোনো চুক্তি করা আইনগতভাবে বৈধ হবে না। তাই 18 বছরের নিচে কেউ আমাদের এখানে চাইলেও জয়েন করতে পারতো না, কোনো প্রোডাক্ট কিনতে পারতো না। তার মানে আমাদের এখানে যারা ডিস্ট্রিবিউটার ক্রেতা পরিবেশক হতো, তাদের প্রত্যেকের বয়স হলো 18+।
তার মানে তারা বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকেই ভোটার এবং আমাদের এখানে ট্রেনিং করতো। তৎকালীন স্বৈরাচারী হাসিনা দেখলো যদি ঠিকই 12 সালের মধ্যে এরা 1 কোটি লোকরে ডেস্টিনি পতাকা তলে নিয়ে আসে, তাহলে এরা সবাই 18+ এবং এই 1 কোটি লোক আপনারা অবশ্যই জানেন যদি একই পতাকা তলে আসে এবং এরা যদি একজনে দুইজনকে বুঝায়, তাহলে 2-3 কোটি লোক কোনো কারণে যদি এরা রাজনীতিতে আমার আওয়ামী লীগের পক্ষে না আসে বা আমার সরকারকে সমর্থন না করে, বিরোধী দলকে সমর্থন করে, অন্য কাউকে সমর্থন করে, তখন আমার জন্য এইটা একটা রিস্ক হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন 2008 সালে যখন হাসিনা সরকার ক্ষমতায় আসলো নির্বাচনের মাধ্যমে, প্রথমেই নির্বাচনের অল্প কয়েকদিন পরে বিডিআর হত্যাকাণ্ড সেনাবাহিনী অফিসাররা মারা গেল এবং ওই দিন আমরা প্রত্যক্ষভাবে একদম সরাসরি এই জিনিসটা অবগত করেছি। ওই দিন আমাদের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রোগ্রাম চলতেছিল ডেস্টিনি গ্রুপের। হঠাৎ করে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের প্রোগ্রাম চলতেছিল ডেস্টিনি গ্রুপে, হঠাৎ করে হেলিকপ্টার এসে আমাদের সাবেক সেনাপ্রধান হারুন সাহেবকে নিয়ে গেছে দেশে কাজে, অর্থাৎ উনি একজন সেনাপ্রধান। তখনই আমরা জানতে পারলাম বিডিআর হত্যাকাণ্ড এবং আমরা চীনমৈত্রীতে ওই দিন ছিলাম এবং আমরা সরাসরি বিষয়টা অবলোকন করার চেষ্টা করছি। যাক, তাহলে প্রথমেই 9 সালে আইসে আমাদের সেনাবাহিনী বড় বড় অফিসারদেরকে মেরে ফেলা হলো, অর্থাৎ 2041 সাল পর্যন্ত স্বৈরশাসন প্রতিষ্ঠা করার জন্য আস্তে আস্তে যেটাকে বাধা, গোয়েন্দা রিপোর্ট বা বিদেশি শক্তি বলেন, যে বাধা আগে আমাদের সেনাবাহিনীদেরকে একদম সাইজ করে দেওয়া হলো। পরবর্তীতে ধরল কাকে? জামাত ইসলাম, একটা রাজনৈতিক দল, তাদের অনেক নেতাকে ফাঁসি দিছে। এরপরে বিএনপির নেতাদেরকে শুরু করছে, অর্থাৎ মূল কথা হলো বিরোধী দল দমন। এবং তৎকালীন শেখ হাসিনা সে ব্যতীত যেই কোনো জায়গায় 5 জন লোক একত্র হইলে এটাকে ভয় পেত। তারই ধারাবাহিকতা আমাদের ডেস্টিনি গ্রুপকে ধরে কী করলো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা দিয়ে দিল। আসেন কী অন্যায় করছে, মানি লন্ডারিংয়ে মামলা দিল। অথচ এখানে আজকে উচিত ছিল কি, এই যে আমরা 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, আমাদের বিরুদ্ধে কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে কোনো মামলা করে নাই। মামলা করছে 2টা কলাবাগান থানায়, একটা হলো মামলা নম্বর 32 জুলাই মাসের 31 তারিখ, একটা হলো 33 নম্বর মামলা। একটা মামলা করছে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের বিরুদ্ধে, আর একটা মামলা করছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে। তো ওটার পরিচালক এবং মালিক পক্ষ মিলাই রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার, সাবেক সেনাপ্রধান হারুন সাহেব থেকে শুরু করে সবাইকে আসামি দিয়ে দিছে, অনেকে পলাতক হয়ে গেছে। আর আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যারদেরকে ধন্যবাদ যে ওনারা সেদিন অন্যান্য পরিচালকদের মতো পলাতক হয়নি। আপনারা যদি 12 সালের দিকে তাকান, এনারা চাইলে পলাতক হতে পারত। আজকে যদি ওনারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার পলাতক হয়ে যেত, সাবেক সেনাপ্রধান হারুন সাহেবের তো জামিন দিয়ে দিত, কী হইতো? আজকে আমরা ডেস্টিনি নিয়ে কথা বলার মতো রাইট থাকতো না। আজকে যে যা বড় বড় কথা বলেন, ডেস্টিনি নিয়ে কথা বলার মতো কোনো রাইট থাকতো না। এরপরে ওনাদেরকে কিন্তু সুযোগও দিছিল, আপনারা জানেন, সুযোগও দিছিল। এবং এই লেখালেখির সময় আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার বিদেশ গেছিলেন, চাইলে উনি ওখানে থেকে যেতে পারতেন এবং সরকার সেটাই চাইছিল। এবং উনি তখন যখনই লেখালেখির চরম পর্যায়ে চলে গেছে, উনি তড়িৎ বাংলাদেশে চলে আসছে। এটা আপনারা অবশ্যই অবগত জানেন। এসে কি করলো, সিদ্ধান্ত নিল আইনের মোকাবিলা করবে এবং স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ওনারা জেলে চলে গেল। এই শুরু হয়ে গেল আমাদের কালো অধ্যায়। এবং যেদিন জেলে যায়, আত্মসমর্পণ করার সকালবেলায় একটা কমিটি করে এই ডেস্টিনি পরিচালনার জন্য দায়িত্ব দিয়ে গেছিল। যারা দায়িত্ব দিয়ে গেছে তারা ঠিকমতো দায়িত্ব পালন করে নাই এবং জামিন সব কিছু, যাক এটা অনেকবার, এটা আপনার ডিটেল জানবেন। এর পরবর্তীতে 42 দিনের মাথা হাইকোর্টে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের জামিন হয়ে যাওয়ার কথা। ইচ্ছাকৃত টাকাটা খেয়ে ওনাদের মামলাটা টেক ব্যাক করে
ওনাদেরকে এখান থেকে বাইরে হতে দেয় না, এটা প্রমাণিত এবং কাগজপত্র প্রমাণ। এর পরবর্তীতে 2016 সালে আবার অনেক ঘটনা ঘটছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার যাতে জেল থেকে বাইরে হতে না পারে, আমাদের এই ডেস্টিনি গ্রুপের সম্পদ বিনিয়োগকারীরা খেয়ে আমাদের পিছিয়ে ইনভেস্ট করে আজকে আমরা রাস্তায় ঘুরতেছি দীর্ঘদিন। হ্যাঁ, আসুন এবার মূল কথায় আসি। এখন এই কথাগুলো আমি কিভাবে বলতেছি আসেন। ইতিমধ্যে আমি আগেও বলেছি, এই লাইভে কিন্তু আমি ইচ্ছাকৃত আসে নাই, আমাকে বাধ্য করছে। কারণ আমি বিগত 1 সাল থেকে 2025 সাল, অর্থাৎ একটানা 25 বছর ডেস্টিনির সাথে জড়িত। আমাকে উল্টাপাল্টা বলে লাভ নেই। ইতিমধ্যে আমি অনলাইন ফেসবুকে দেখছি অনেক নেগেটিভ মন্তব্য, লাইভে আমাকে নিয়ে কথা বলে। এবং আপনাদের সদয় অবগতির জন্য বলতেছি, হ্যাঁ, আমি বিভিন্ন দায়িত্বে 1 সাল 2 সাল 3 সাল যখন 1000 পয়েন্টে আমাদের ডিস্ট্রিবিউটর, যখন ডেস্টিনি অফিসের দিকে কেউ ভয়ে আসতো না, কেউ 100 টাকা হাজিরা পাইতো, কেউ চাচার নাম দিয়ে হাইলাইটস হইতো, সকালবেলায় যদি চাচি 500 টাকা দিত, তারপরে সন্ধ্যাবেলায় আসতো, বইয়া বইয়া সিগারেট টাইনতো, খাইতো, আবার যাইলে তো হাজিরা দিলেই 500। আমরা কিন্তু ওই 500 টাকা হাজিরা নিয়ে বা 100 টাকার হাজিরা নিয়ে আমরা কিন্তু ওভাবে ডেস্টিনি করিনি। আমরা বহুত কষ্ট করে ক্লোজিং দিয়া, না খেয়ে না দিয়া, নিজস্ব চেষ্টায়, বিভিন্ন হেল্পে এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার এদের সহযোগিতা নিয়ে, গোপ্রাণ স্যার, আমরা আজকের এখানে আসি। একটা ফর্ম আমার মনে আছে, আমি 2001 সালে জয়েন করার পরে অনেক দিন অনেকের দাওয়াত দিই, কাউকে জয়েন করাইতে না পারার পরে প্রথম লেভেল কমিশন পাই নাই। পরে ডাইন পাশে আমি একটা সেন্টার নিজে খুলছি, বাম পাশে একটা সেন্টার খুলে টার্বো করে তারপরে প্রথম লেভেল কমিশন অর্জন করে কমিশন তালিকায় আমার নাম তুলছি। যাক, এটা অন্যদিকে, তাহলে আমার মূল ফোকাসটা অন্যদিকে চলে যাবে। আসেন, তাহলে আমাদেরকে বড় বড় কথা বলে লাভ নেই। ইতিমধ্যে আমি বলেছি, আমি 2014 সাল থেকে 24 সাল ডেস্টিনি কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম, তবে খোঁজ খবর রাখতাম। 2022 সালে আমার হারুন সাহেব একদিন একটা মিটিংয়ে ডাকলো, আজম আলী ভাই সহ। ওই মিটিংয়ে আশরাফুল আমিন ছিল, সাবেক সেনাপ্রধান হারুন সাহেব ছিল, আজম আলী। যখন রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার বিভিন্ন কথা হইতো, আমি কনফিউজড, অনেকটা প্রতিবাদ করছি, অনেকটা নীরব। হ্যাঁ, তবে আমি মেজর একটা ভুল করছি। তখন উচিত ছিল ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার এনাদের সাথে গিয়ে জেলখানায় দেখা করা। আমিও পারিবারিক জামিলার কারণে, আমার এক ভাই মারা গেছে, আবার কলেজে চেম্বার, করোনা, বিভিন্ন দায় দেনা, আব্বা মারা গেছে 21 সালে, আমিও আসলে টেনশানে ছিলাম। আর তাছাড়া আমার মাঝে ওই যে একটা ধারণা ছিল যে হাসিনা আসলে এত বেশি শক্তিশালী, হাসিনা বা আওয়ামী লীগ সরকার যতদিন ছিল বা যতদিন থাকবে, আমি ডেস্টিনিতে জেলখানায় গিয়েও লাভ হবে না, আমি আসলে চাইলেও কিছু করতে পারবো না। কারণ হাসিনা, আওয়ামী লীগ খুবই শক্তিশালী ছিল। তো ওই কারণে আমি যাই নাই। বা রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার এনাদেরকে অন্যায়ভাবে জেল খেটাই করছে, এটা নিজের কাছেও খারাপ লাগবে, তো যাই নাই। যদি আমার এটা ভুল হয়েছে, যাক, যেই ভুল হয়েছে অতীত অপরিবর্তনীয়, অতীত তো পরিবর্তন করা যাবে না। আমি গতকালকে কোনোভাবে পরিবর্তন করতে পারবো না, অতীত অপরিবর্তনীয়। বর্তমান নিরলস কর্মপ্রচেষ্টা ভবিষ্যৎ উন্নতির সোপান। আমি এই থিওরিতে এখন এগিয়ে যাচ্ছি। অতীত অপরিবর্তনীয়, বর্তমান নিরলস কর্মপ্রচেষ্টা ভবিষ্যৎ উন্নতির সোপান। আমি 2017 সালে আয়কর আইনজীবী ইনকাম ট্যাক্সের সনদ পাইয়া ঢাকার ট্যাক্সেস বারের মেম্বারশিপ নিয়ে আইন পেশা শুরু করি। আমার মেম্বারশিপ নাম্বার হলো Y00056, অর্থাৎ আমাদের নাম ইউনুস মিয়া, ওয়াই সিরিয়ালের 56 নম্বর আমার মেম্বারশিপ। এবং এটা আমি মেম্বারশিপ নাম্বার পাইছি 20/11/2017, অর্থাৎ 2017 সাল থেকে আমি ঢাকার ট্যাক্সেস বার হলো দক্ষিণ এশিয়ার বৃহৎ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, ওটার আমি মেম্বার। এই প্রশ্নটা আপনাদেরকে আমি বলতেছি, এর কারণ হলো
গত কয়েকদিন দেখতেছি ফেসবুকে অনেকে নেগেটিভ আমাকে বলতেছে আমি নাকি বুয়া আইনজীবী। না রে ভাইয়া, আমি বুয়া আইনজীবী না, আমি কর আইনজীবী, আয়কর আইনজীবী। হ্যাঁ, এখানে আপনার অনেকে অ্যাডভোকেট আদার্স, আমি তো কখনোই আমাকে অ্যাডভোকেট পরিচয় দিই নাই। আমি বার কাউন্সিলের শিক্ষানবিশ আইনজীবী, আমি ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী, বার কাউন্সিলে আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে, সবই আছে। আমি ওই দিক দিয়ে শিক্ষানবিশ আইনজীবী। আমি তো কোথায় নিজেকে অ্যাডভোকেট, আমি ভুয়া আইনজীবী না, আমি হলাম কর আইনজীবী, ইনকাম ট্যাক্সের আইনজীবী এবং বাংলাদেশের সাংবিধানিক, এটা প্রমাণ। আজকে আমাদের বিরুদ্ধে যে কোনো একজন আইনজীবী আমাদের শ্রম আদালতে লাস্টে এই 12টা-1টার দিকে প্রশ্ন করছিল আপনার কি মেম্বারশিপ কি আছে না গেছে। আমি কেন যাবে। পরে আমি আজকে বিকাল 4টার দিকে আইডি কার্ডটা আনছিলাম, ওই যে আইডি কার্ডটা তো ইতিমধ্যে চুরি হয়ে গেছে, আবার ডেস্টিনি আইডি কার্ড নিয়ে আসছিলাম। তো ওই আইডি কার্ড আনতে গিয়ে আমি আবার সেক্রেটারি সাহেবের সাথে বসছিলাম। ট্যাক্স সেভার সেক্রেটারি স্যারের বললাম আচ্ছা স্যার, আপনারা তো সবাই জানেন আমি জামাত ইসলাম ছেড়ে দিয়া বর্তমানে বাংলাদেশ আম জনগণ পার্টিকে যোগদান করছি এবং আমি 2001 সাল থেকে ডেস্টিনি করতেছি এবং বর্তমানে আমি ডেস্টিনি গ্রুপ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এদের সাথে সময় দিচ্ছি এবং আমি এখানে ফুল টাইম কাজ করতেছি। তা আমি যে এই ডেস্টিনি কাজ করতেছি সিরিয়াসলি ফোর্স দিচ্ছি, এইটা কি এই কর আইনজীবী বা আইনজীবী কোনো সমস্যা আছে? না, আপনি আপনার পেশা করতেছেন, এতে আমাদের সম্পর্কটা কি? আপনি আমাদের ট্যাক্সেস বার বিরোধী কিছু না করলে এতে চলে। আর কিছু কিছু লোকে বিভিন্ন নেগেটিভ প্রচার ওরা বলে। তো আমি তো ডেস্টিনি ভাই এখন করতেছি না, আমার ডেস্টিনি পেশা হইল 2001 সাল থেকে। আর আমি ওকালতি পড়া শুরু করছি 2008 সালে। আমি ওকালতি পড়া শুরু করছি 2008 সালে। কত ভাই, 2008 থেকে 13 পর্যন্ত প্রাইভেটে অনার্স মাস্টার শেষ করছি। পরবর্তীতে 12 সালে বাংলাদেশ বার কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার পাইছি। প্রাইভেট ইউনিভার্সিটি উসিল্লা দিয়া, ডিস্ট্রিক্ট উসিল্লা দিয়া 13 সালে আমাকে অ্যাডভোকেসি পরীক্ষাতে অ্যাটেন্ড করতে দেয় নাই। যাক, সে অনেক ইতিহাস। ফর্ম ফিল আপ করছি, জমা দিছি, সব দিছি, শুধু পরীক্ষা দিব, পাস করবো, অ্যাডভোকেট দেবো। পরে আটকে দেওয়া হয়েছে। আটকিয়ে দেওয়ার পরে আমি আবার কি করছি, এই 13 সালে গিয়ে মগবাজার, ঢাকা মগবাজার জাতীয় আইন কলেজে আবার সরকারিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এলএলবিতে ভর্তি হয়ে গেছি এবং 13 থেকে 13, 14, 15, 16, 17, 2015 সালে যে আপনারা কেউ মগবাজার জাতীয় আইন কলেজে চেক করে দেখেন, আমি 13, 14, 15, 16, 17 এই 5 বছর একটানা জাতীয় আইন কলেজের ছাত্র ছিলাম এবং টপ মেধাতালিকে আমি এলএলবি পাস করছি এবং ফাইনালে আমাদের 10 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে, 10 জনকে নাম্বারের দিক দিয়ে। অর্থাৎ যারা 2017 সালে এলএলবি ফাইনাল পরীক্ষায় পাশ করছে তাদের মধ্যে থেকে জাতীয় আইন কলেজে ওই বছর খুব ভালো রেজাল্ট করছে, সবচেয়ে বেশি নাম্বার যারা পাইছে এরকম না, 10 জনকে সেলিব্রেশন দেওয়া হয়েছে। আর আমি ওখানে থার্ড, অর্থাৎ টপ 10 জনের মধ্যে আমি থার্ড হিসেবে সর্বোচ্চ নাম্বার পেয়েছি। আপনাদের কেউ বিশ্বাস না হলে আমার এলএলবি জাতীয় বিশ্ববিদ্যালয় এটা প্রকাশ হয়েছে 2017 সালের এপ্রিল মাসে। 2017 সালের এপ্রিল মাসে এটা ছিল, অর্থাৎ 2015 সালের বেস 13তে ভর্তি হয়েছি, তারপরে ফিলি শেষ করছি, ফাইনাল শেষ করছি। অর্থাৎ জাতীয় আইন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2017 সালের যে এলএলবি ফাইনাল পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে জাতীয় আইন কলেজ মগবাজার থেকে পাশ করছে। তো এইগুলা বলার উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই দেখতেছি এখন আমাদের এখানে ডিস্ট্রিক্টে 45 লক্ষের মধ্যে অনেকগুলো পক্ষ আছে। তার মধ্যে একটা পক্ষ আছে আমি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার সহ আমাদের বেশ কয়েকজনকে মিলে নেগেটিভ প্রচার করতেছি। তা আবার আমাদেরও পক্ষে কিছু একটা টিম আছে, এই যে আমরা যারা ডেস্টিনি পিএইচডি পড়াম, এনারা অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যায়। তা আমি এই তথ্যগুলো দেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা অনেকে আমাদের পক্ষে প্রতিবাদ করেন, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের পক্ষে, আমার পক্ষে। এই প্রতিবাদ করতে যাতে আপনি যাতে কনফিডেন্সের সাথে প্রতিবাদ করতে পারেন, এই জন্য আমি তথ্যগুলো দিলাম। আর আপনারা যারা আমার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের নেগেটিভিটিতে
প্রচার করতেছেন তাদের সদয় অবগতির জন্য বলতেছি, আমি ইউনুস মিয়া একটু ব্যতিক্রম, এটা আপনারা অনেকেই জানেন। ডেস্টিনিতে আমার সেন্টার সর্বোচ্চ 24 বার লক করা হয়েছে 2002 থেকে 2011, এবং সর্বশেষ যখন 11-তে এই যে বড্ডা রাঘব বল আজকে যারা নিয়োগ পাইছে এদের একজন আছে, অনেকে পলাতক, যখন ঘুরেই অবশ্য ওদের মধ্যে একজনও নাই, পরে যখন একদম বড্ডা ধরেন জসিমউদ্দিন রানা, আশরাফুল আমিন সাহেব থেকে আরও ওই যে মেজর সাকিব বড্ডা সারারা কিছু হলে আমাদের মান্নান ভাই মিলাই, মানে আমি তখন থেকে প্রতিবাদ ছিলাম, অর্থাৎ আমি তখন থেকে অন্যায়ের প্রতিবাদ তেড়া। তো এরা কী করতো, কিছু হলে আমার সেন্টার লক করে দিত, অর্থাৎ আমাকে ডেস্টিনি থেকে বাইর করে দিতে পারলে ওরা বাসে, এবং আমি যাতে ডায়মন্ড হইতে না পারি, ডায়মন্ড কিছু হলে সেন্টার লক করতো, কিছু হলে সেন্টার লক করতো, কিছু হলে কোনো কাম নাই কাজ নেই কেউ যায়। এবং এই যে এমনও আছে ওখানে আমার লোকজনের ডাকি ফোন দিত, ইউনুসের বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, ইউনুসের বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে। যেমন এমন এখন যেটা ঘটতেছে, আমি যখন স্বেচ্ছায় সজ্ঞানী ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যখন রাজনৈতিক দল গঠন করছে, এপ্রিল মাসে যখন রাজনৈতিক দল গঠন করছে, আমি ডেস্টিনি বিষয়ে কনফিউজ ছিলাম, কারণ এমন অনেক কিছু প্রচার করছে, কনফিউজ ছিলাম। কিন্তু যখনই উনি রাজনৈতিক দল গঠন করছে, বনানী শেরাটনে রাজনৈতিক দল উদ্বোধন করেই ফেলছে, ওই উদ্বোধনী অনুষ্ঠানে গেছি আমি এবং পিছনে বসে রয়েছি। যখন উনি জাতির উদ্দেশ্যে রাজনৈতিক দল গঠন করে ফেলছে, এই তখনই আমি ওনার সাথে একমত, কারণ এটা একটা উনি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, ডক্টর মোহাম্মদ রফিকুল ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এখন আজকে আপনারা যারা আলিসে বা কয়েকজনে বলতেছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার কিচ্ছু না, দেশটি কেউ না, মোহাম্মদ হোসেন সাহেব কেউ না, সব কিছু কোম্পানি ম্যাটার 173, যেটাকে অনেকে তাবিজ বলে, যদি আমি আইন পেশা থাকার কারণে আমি এটাকে তাবিজ বলতে পারি না, কারণ এটা হাইকোর্টের একটা অর্ডার 173/2022, এটাকে আমি তাবিজ বলতে পারি না। অনেকে তাবিজ বলে, আইন পেশার বাইরের লোক বলতে পারে, কিন্তু আমি আইন পেশা থাকার কারণে আমি এটা বলতে পারি না, কারণ এটা একটা হাইকোর্টে হওয়া মহামান্য হাইকোর্টের অর্ডার, এটাকে আমি সম্মান করি। হ্যাঁ, এটা আবার পরিবর্তন। এখন আপনারা বড় যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার কেউ না, কিন্তু এপ্রিল মাসে যে দল গঠন করছে, দল উদ্বোধন করছে, তার পরের দিন বিভিন্ন রিপোর্ট দেখেন, ইন্ডিয়া আনন্দবাজির পত্রিকা কি বলছে, ডেস্টিনির মালিক রফিকুল আমিনের নতুন দল গঠন, হেডলাইন দেখেন। খালেদ মহিউদ্দিন আমেরিকা থেকে রিপোর্ট করছে, ডেস্টিনির মালিক রফিকুল আমিনের দল গঠন। বাংলাদেশে বেশ কিছু পত্রিকা মিডিয়াতে আসছে, অবশেষে ডেস্টিনি গ্রুপ দল গঠন। তো এদেরকে কেউ বলেছে, তো ওদেরকে চাই বুঝান, যে আমেরিকার সাংবাদিক খালেদ মহিউদ্দিন বুঝান যে আপনি কেন বলছেন ডেস্টিনি দল গঠন করছে, ডেস্টিনি মালিক রফিকুল আমিন দল গঠন করছে, উনি তো ডেস্টিনি কিছু না, বুঝান। ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকাকে কি বুঝান, ডেস্টিনি মালিক রফিকুল আমিন দল গঠন করছে। অর্থাৎ এটা আমার বলার উদ্দেশ্য হলো, নট অনলি বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, ইন দ্য হোল ওয়ার্ল্ড সবাই জানে ডেস্টিনি মানে রফিকুল আমিন, রফিকুল আমিন মানে ডেস্টিনি, ডেস্টিনি মানে রফিকুল আমিন, রফিকুল আমিন নামে ডেস্টিনি। আপনারা যতই চেষ্টা করেন, ওই যে বাংলাদেশে দেখবেন আরএফএল টিউবওয়েলের একটা অ্যাডভার্টাইজ আছে, এটা চাপাচাপি করে, তো চাপাচাপি করে আরেকজনে আইসা বলে যতই চাপাচাপি করো কোনো লাভ নাই, তোমার কলে তো পানি উঠবে না। তো বলে কী করতে হবে, তোমার এখানে আরএফএল টিউবওয়েল লাগবে, তখন বলে অল্প চাপে বেশি পানি, আরএফএল টিউবওয়েল অ্যাডভার্টাইজটা অনেকেই আপনারা দেখছেন। অর্থাৎ বলতেছে যতই চাপাচাপি করেন কোনো লাভ নাই, আরএফএল টিউবওয়েল হইলে পানি বেশি উঠবে। যদি আমি আমার লাইভ অনুষ্ঠানে আজকে আরএফএলের অ্যাডভার্টাইজ করে ফেলছি কিনা জানি না, আরএফএল কোম্পানি হয়তো আমাকে টাকা পয়সা দিবেন না। যদি আরএফএল কোম্পানি কোনো কেউ দেখে থাকেন এই লাইভের মাধ্যমে আরএফএল আগিয়ে গেল, আমাকে চাটা খাওয়াই দিয়ে অসুবিধা নেই, আর অবশ্যই আমার দাবি নেই। এ ঠিক যতই চাপাচাপি করেন কোনো লাভ নাই, আরএফএল টিউবওয়েল লাগবে। ঠিক আপনারা যতই চাপাচাপি করেন
রফিকুল আমিন মানেই ডেস্টিনি, ডেস্টিনি মানেই রফিকুল আমিন। 173-তে নাই কি হয়েছে, সব জায়গায় জানে রফিকুল আমিন ডেস্টিনি কে গঠন করছে, মোহাম্মদ হোসেন রফিকুল আমিন ডেস্টিনি গঠন করছে। এই যে পিএইচডি ফোরাম দেখেন আজকে আসছে, এই যে দেখেন রফিকুল আমিন স্যার কোম্পানি আইন বাইরে গিয়ে কোপারিটা দাঁড় করাই ফেলছে। আর আপনারা কি করতেছেন, 173-র উসিলা দিয়া, 173-র দোহাই দিয়া ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে ডেস্টিনি 2000 লিমিটেডের দায়িত্বে আসতে বাধা দিচ্ছে। টি প্ল্যান্টেশন লিমিটেডের 17.5 লক্ষ বিনিয়োগকারীর দায়িত্বে আসতে বাধা দিচ্ছেন। তা আপনারা কী করছেন, এখনও আমি মনে করি কাগজপত্রে ডেস্টিনি টি প্ল্যান্টেশনের বৈধ এমডি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। কারণ জাহাঙ্গীর সাহেব প্রফেসর মঈন থেকে আপনারা যে ম্যানেজমেন্ট নিছেন, এই ছোটো করে গাছ টাছ বিক্রি করে ইতিমধ্যে তো 200 কোটি টাকার কাজ, 100 কোটি টাকা, 10-12 কোটি যা পাইছেন, হ্যাঁ ওইটা বিক্রি করে সরকারি মাল দরিয়া মেলা অর্থাৎ ক্যাশ করছে। ওই যে হিন্দিতে একটা নায়ক ছবিতে দেখবেন, মানে নায়ক ছবিতে প্রধানমন্ত্রী যে রেভিনিউ মন্ত্রীকে জিজ্ঞাসা করছে একদিনে যদি সেলস ট্যাক্স তোলা হয় তাহলে কত লাভ হইব, তখন মন্ত্রী জিজ্ঞাসা করতেছে দেশের না আমাদের, অর্থাৎ দলের না দেশের, কয় দেশের, কয় স্যার দেশের হিসাব তো কোনো মিলেই না, আমরা কখনো একদিনে সেলস ট্যাক্স উঠাইলে আমরা দল কত কমিশন পাইতাম সেটাই জানি। হিন্দিতে নায়ক ছবি অনিল কাপুরের এই ছবিটা কেউ দেখে, যদি এটা সিনেমা, অর্থাৎ দলের নিজের হিসাব জানে। ঠিক এরা যারা দায়ী দায়িত্বে আসছে টি প্ল্যান্টেশন গাছ বিক্রি করে নিজেদের পকেট বাড়ি করছে, নিজেদের লাভ। এখন যে জিনিসটা আজকে আপনারা আমার মূল শুনতে চাচ্ছেন মূলত লাইভে, যে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া কে যে বাদ দেওয়ার জন্য হাইকোর্টে যে আবেদন করা হয়েছে সেটার কি, আজকে আমার লাইভে এই জিনিসটা শুনতে চাচ্ছেন অনেকে। হ্যাঁ, এখন দেখেন এই জিনিসটা 19 তারিখে হাইকোর্ট খোলা হয়েছে, 5 দিন কর্মদিবস গেছে, দীর্ঘদিন বিরতির পরে হাইকোর্ট এত বেশি জাম। সেকেন্ড হলো গত 3 দিন গেছে, ধরেন রবিবার, সোমবার, মঙ্গলবার। আর আমাদের এখানে একটা টিম কাজ করতেছে, বিশেষ করে 11 জন। এখানে তো মূলত আসলে রফিকুল আমিন স্যার না, আমাদের বোর্ডের টোটাল 16 জনের মধ্যে একজন আউট, প্রশান্ত ভূষণ বড়ুয়া, আর বাকি 60 জন ওনার আউট চায় না, আর 11 জনে আউট চায়। অর্থাৎ ইনার কারণে কাজ করতে পারতেছে না, উনি লন্ডন গিয়ে বসে আছে পলাতক, তার উপর আওয়ামী লীগ, তার উপর নিষিদ্ধ ঘোষী ছাত্রলীগ, 11 জন। অর্থাৎ বোর্ড মিটিং ডাকছে, বোর্ড মিটিংয়ে 60 জন আসে নাই, 11 জন উপস্থিত হয়ে একমত হয়েছে, যাই হাইকোর্টকে বলছে মূলত যে আমরা ওনাকে বাদ দিয়া নতুন চেয়ারম্যান দেন, অথবা আমাদেরকে একজন চেয়ারম্যান তৈরি করার আবেদন দেন। এই আবেদনটা একমত হয়ে ওই 11 জন থেকে বোর্ড মেম্বার বিপ্লব বিকাশশীল, ডায়মন্ড এক্সিকিউটিভ বিপ্লব বিকাশশীল ভাই লিগেল অ্যাফেয়ার্স, অর্থাৎ ওনার আবেদনে হাইকোর্টে 173/2022 হয়েছে। খেয়াল করিয়ে আজকে আপনারা যারা 173-কে হাইলাইটস করতেছেন, অথচ বিপ্লব বিকাশশীল ভাইকে হাইলাইটস করতেছেন, আফসোস। 173 যখন 2022-এ গঠন হয়, এটার আবেদনকারী কে ছিল? বিপ্লব বিকাশশীল ভাই। তাহলে ওনাকে বুঝেন। এখন আবার প্রশান্তকে রহিত করার আবেদনকারীকে বিপ্লব বিকাশশীল ভাই, তো ওনাকে বুঝেন। তো আপনারা এখন ডেস্টিনি চালু করতেছেন যার আবেদনে, হ্যাঁ রফিকুল আমিন স্যারে বুঝাইতে পারতেছেন না, বা ওনার সাথে আপনাদের মত, তো বিপ্লব বিকাশশীলকে বুঝেন। ডেস্টিনির মোহাম্মদ হোসাইন স্যারের পরে দ্বিতীয় চেয়ারম্যান, বোর্ডের প্রথম চেয়ারম্যান জাকির হোসেন কিসলি ভাই, ওনাকে বুঝেন, উনি আরেকটা আবেদনকারী। ওনারা একমত হাইকোর্টে গেছে। এখন আসেন, আপনারা ইতিমধ্যে একটা ভালো রেজাল্ট রবিবার, সোমবার বা আজকে মঙ্গলবারে পাওয়ার কথা। এখন দেখেন, হ্যাঁ দেওয়ান ভাই বলতেছেন যদিও ফসল 173 ভাই কি গাছের বাগান বেছে দিতে বলছে নাকি? আরে না ভাই, ওরা তো এটাকে ইউজ করে গাছের বাগান বিক্রি করে দিছে। ওখানে তো 173-এ বলতেছে
ব্যবসা চালু করার জন্য, বিনিয়োগের স্বার্থ করার জন্য, দুদককে সহযোগিতা করার জন্য, বাংলাদেশ ব্যাংক যাতে ডিস্ট্রিক্টকে সহযোগিতা করে, অ্যান্টি কারাপশন কমিশন যাতে সহযোগিতা করে, আরজেসি যাতে সহযোগিতা করে, এই অর্ডারকে পুঁজি করে এরা পাওয়ার দেখায় নিজেদের মন মতো করে গাছপালা বিক্রি করে দিছে। দেখ, এই প্রশ্ন উত্তর আপনার আগামীকালকে দেব। অর্থাৎ এরা 173 2022 ক্ষমতার অপব্যবহার করছে। এটা অচিরেই আমরা এটা নিয়ে রিড করব, এবং রিড করে 2022 সাল থেকে 2025 সাল কেন ব্যবসা চালু হইল না, কি করেছে, আমরা সব জাতির উদ্দেশ্যে নিয়ে আসবো। আমরা আলাদা রিড করবো ইনশাল্লাহ। অর্থাৎ আপনাদের কাছে এত সুন্দর একটা রিড থাকার পরেও, হ্যাঁ, আপনারা ফেসবুকে অনলাইনে কয়েকজনে বলতেছেন সব বাধা দিচ্ছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, তো উনি তো জেলে ছিল। তা আপনাদের কথায় যদি ওনার যদি এত ক্ষমতা হয়, উনি বাইরে ঘুরতেছে, তাহলে ওনারা ক্ষমতা দিয়ে দেন, সরি বলেন, মাপ চান, উনি মাফ করে দেবে, আমার দৃঢ় বিশ্বাস মাফ করে দেবে। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার বিশাল হৃদয়ের মালিক, উনি মাফ করে দেবে, মাপ চান। কয়েকজন লোক ফেসবুকে বলতেছেন শুধু কার জন্য কিছুই করতে পারতেছেন না, কেউ কত রফিকুল আমিন স্যারের জন্য, আপনারাই ওনাকে বলতেছেন উনি খুব শক্তিশালী, তাহলে ওনাকে দায়িত্ব দেন। আসেন, উনি তো ইতিমধ্যে কোপারেটিভের দায়িত্ব নিয়ে, কোপারেটিভের 8.5 লক্ষ বিনিয়োগ, যেটা হলো 24টা প্রতিষ্ঠান, কোপারেটিভকে দাঁড় করাইয়া কি সুন্দর কাজ চলতেছে। এবং এটার আন্ডারে ওনার ব্রেন থেকে স্বপ্নের শহর, যেটা মালিকানা কোপারেটিভও আছে, এবং এই 8.5 লক্ষ লোক যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে বিশ্বাস করছেন, তারা আগামী 1-2 বছর পরে দেখেন আপনাদের শেয়ারের দাম কোথায় যায়। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই নিজের প্লাটে থাকতে পারবেন। তো যেটা বলছিলাম 173 গতকালকেও আজকে হওয়ার কথা, কিন্তু আসেন আমাদের বিরোধী পক্ষ, বিশেষ করে প্রশান্ত ভূষণ বড়ুয়া তো লন্ডনে, আবার হলো পেশাগত ব্যারিস্টার, আইন অঙ্গন। আর আপনাদেরকে একটা কথা বলি, যদিও আওয়ামী লীগ পতন হয়েছে, কিন্তু জায়গায় জায়গায় যে সেট করে গেছে, এরা খুব শক্তিশালী। এবং আর বিভিন্ন সম্পদ, এরা এই 173-কে পুঁজি করে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশে আমাদের যে সম্পদগুলো আছে, ম্যাক্সিমাম ইনকাম পুলিশের সাথে জোট করে এদের পকেটে নেয়, ওই টাকাটাই আবার আমাদের বিপক্ষে বিনিয়োগ করে। অর্থাৎ আমরা যদি 1 কদম আগাই, এরা টাকা দিয়ে 10 কদম আগায়। অর্থাৎ দোষ করতে চাচ্ছে না, অর্থাৎ ওরা সর্বশক্তি বিনিয়োগ করতেছে। অর্থাৎ ওই যে টঙ্গীর গোডাউনের মাল বিক্রি করে ক্যাশ করছে, 100 কোটি টাকার গাছের প্যাকেজ বিক্রি করে 12-15 কোটি টাকা বিনিয়োগ করছে, আবার এটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রাখছে, আবার বিভিন্ন জায়গা থেকে নিয়মিত ইনকাম পাচ্ছে, এই টাকাটা এখন বিনিয়োগ করতেছে। ইতিমধ্যে আপনারা দেখছেন হাইকোর্ট বন্ধের আগেও 4 সেপ্টেম্বর ভাগা ভাগা আইনজীবী নিয়ে গেছে। এই ফিজগুলো কেন দিচ্ছে? প্রশান্ত যাতে আউট না হয়। তো বাবা, তোরা তো ব্যবসা, তাহলে এই যে দেখেন এরা কার টাকা বিনিয়োগ করতেছে, যে আইনজীবীর ফিস, অর্থাৎ ডেস্টিনির টাকা বিনিয়োগ করে ডেস্টিনি 45 লক্ষ লোকের ক্ষতি করতেছে। আর 50 থেকে 100 জন লোক একতাবদ্ধ হইয়া ওরা নাকি ডেস্টিনিকে বাঁচাচ্ছে, ওরা নাকি ডেস্টিনিকে বাঁচাচ্ছে, আসলে তো ফাঁসাচ্ছে। তো বাঁচান না রে ভাই, ব্যবসাটা চালু করে দেন না। আমি নিজেও তো প্রমাণ, আমি তো এইখানে আমার ডায়মন্ড কামরুজ্জামান ভাই আমাকে SMS দিয়েছে, উনি সাক্ষী, আমাদের ডায়মন্ড কামরুজ্জামান ভাই সাক্ষী। 2024-এর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কামরুজ্জামান ভাই সাক্ষী। আমি ইউনুস মিয়া 4-5 লাখ টাকা খরচ করছি। কামরুজ্জামান ভাইকে ডাকেন, ডায়মন্ড কামরুজ্জামান ভাই। এই যে আলিশ বরপুর আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর শেয়ার আইনজি খাওয়াইছি বিভিন্ন কামরুজ্জামান, আরও অনেকজন সাক্ষী কত টাকা বিনিয়োগ করে। কারণ আপনারা স্বপ্ন দেখাইছেন ডিসেম্বরের মধ্যে স্টেটমেন্ট প্রকাশ করবেন। 16 ডিসেম্বর 2024 ডেস্টিনি কমিশন দিয়া বিজয় দিবস পালন করতে পারবো। 173 2022 কই বিজয় দিবস তো শেষ পাইলেন না। ওকে,
আবার 5 জানুয়ারি স্টেটমেন্ট প্রকাশ করবেন কই, এবং বিজয় দিবস 16 ডিসেম্বর 24 সালে যে আমরা ডেস্টিনির কমিশনের টাকা দিয়ে বিজয় দিবস পালন করতে বাজার করব, এই ঘোষণার দিন আবার শাকিল আকবর বিতে ডায়মন্ড এক্সিকিউটিভ উনি কিন্তু বলছে উনি ভালো মানের যাতে একটা ওড়না কিনতে পারে, ড্রেস আপ কিনতে পারে, উনি বলছে, এটা ভিডিওটা আছে, এটা উনিও সাক্ষী, সবাই সাক্ষী। কিন্তু হচ্ছে না, আসলে করছেন না। এখন সর্বশেষ যেটা করতেছে এটা হলো এদের শেষ, অর্থাৎ প্রশান্ত যদি এই বোর্ড থেকে আউট হয়ে যায় তাতে শেষ। এখন সর্বশক্তি নিয়োগ করতেছে ব্যারিস্টার অ্যাসোসিয়েশন, কোর্ট। আমরা মামলাতে ধরেন আজকে ডিআইসি সিরিয়াল হয়তো আমাদের ফার্স্ট, সকালবেলা যখন প্রিন্টে যাই দেখি যে মামলা সিরিয়ালে চলে গেছে 100। যাক, অনেক বোধীয়তা, ইনশাল্লাহ আমাদের আইনজীবী খুবই সচেতন। ইতিমধ্যে হাসিনাও একসময় খুব শক্তিশালী হয়ে বসেছে, শেষ পর্যন্তই 8 সালে ক্ষমতায় মহান বিজয়, আবার যখন 14 সালে ক্ষমতায় আরও অহংকার বেড়ে গেছে, আবার যখন 18 সালে ক্ষমতায় বসছে এবার তো মহা অহংকার, যখন 24 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে আবার ক্ষমতায় বসছে সবাই বলছে 2041 সাল পর্যন্ত ফাইনাল, হাসিনা আর কিচ্ছু হবে না। কিন্তু আল্লাহ বলছে না, ঠিক হাসিনার মতো, হাসিনা যাওয়ার আগে যে অহংকারটা করছিল ঠিক প্রশান্ত ভূষণ বড়ুয়া এই টিমটা অহংকার করতেছে। এখন আপনারা হয়তো বলবেন যে আমরা অ্যাকশনে যাচ্ছি না কেন, মানববন্ধন যেটা স্যারে পিএইচডি মিটিংয়ে রফিলান স্যার গত পিএইচডি মিটিং বক্তব্য দিচ্ছে। এখন ভাই দেখেন, এখানে একটা ব্যাপার আছে, ওই পক্ষ চাচ্ছে তো প্রশান্ত ভূষণ বড়ুয়া তো লন্ডনে, ওই যে দেখছেন না ইউটিউবে, যদি আমি গানটা রাজনৈতিক পরিচয়, যদি আমি বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির মেম্বার বলতে পারি, ওই যে ইউটিউবে একটা গান দেখছি না, চান্দা তুললে 3টা লাভ, 1 নম্বরে নিজে পায়, 2 নম্বরে দল পায়, এই চান্দার একটা অংশ বিদেশ যায়, আমরা অমুক ভাইয়ের সৈনিক চান্দা তুলব দৈনিক, এরকম না একটা টিকটক শুনছি। যাক, প্রশান্ত এখন লন্ডনে ব্যারিস্টার অ্যাসোসিয়েশন, জানেন, টোটাল ব্যারিস্টার অ্যাসোসিয়েশন সব মিলে সর্বশক্তি নিয়োগ করতেছে হাসিনার মতো। ইনশাল্লাহ এখন আসেন, আমরা যদি আজকে মানববন্ধন করি, আমাদের এখানে কিন্তু তৃতীয় একটা পক্ষ বসে আছে, এক পক্ষ ডেস্টিনি সালিম নামে অভিনয় করে যাচ্ছে। তো 45 লক্ষ লোককে আপনারা বাঁচাচ্ছেন, তো সকল পিএইচডিকে সিটি দিচ্ছেন না কেন? আপনার সার্ভার ওপেন হয়ে গেছে, তো সবাই ঠিকানা আছে, কই পিএইচডি কনফারেন্স কই, ডায়মন্ড কনফারেন্স কই, আমরা লাইভে দেখতেছি না কেন? খালি আলিশ সেন্টারে 5 তলায় বসি মিটিং। তো সবাই একমত 173 আইনগতভাবে সবার কাছে নোটিশ যাক না। এবং আমি নিজেও দেখে আসছি আলিশ সেন্টারে 11 তলায় মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া একাধিক আইনজীবী বসে রাখছে, আমার কাছে ভিজিটিং কার্ডও আছে, আমি এগুলা করে রাখছি। এবং ওরা শক্তিশালী ঘষে। এইদিকে আমাদের দেখেন, অনেকে বলেন আমাদের রফিকুল আমিন স্যারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ, বিভিন্ন বন্ধ, টাকা পয়সা, অর্থাৎ আমরা যদি 1 কদম দিই ওরা 10 কদম দেয়, ওদের তো টাকার অভাব নেই, ওরা তো ওই যে সম্পদ বিক্রি করে আগেই ক্যাশ করে রাখছে। এবং বর্তমানে রফিকুল আমিন স্যার মোহাম্মদ হুসাইন স্যার যাতে ফ্রি চলতে না পারে, কোনো দায়িত্বে আসতে না পারে, ওইটার পিছিয়ে ওই টাকাটা বিনিয়োগ করতেছে। ভাগা ভাগা নামি দামি আইনজীবী যাদের কথা করে দাঁড় করাতে গেলে 5 লাখ 10 লাখ টাকা দিতে হয়, ওদেরকে নিয়ে যাচ্ছে। এবং কোর্ট এখন তো বুঝেন। আর নেগেটিভের একটু হয়তো আপনারা বলবেন যে প্রশান্ত আউট, এখন বলবেন ভাই এত দেরি হচ্ছে কেন? শুনেন, সততার শক্তিটা একটু দেরিতে হয়, ফাইনালি জিতে হাসিনা। আপনারা দেখেন ইবলিশ শয়তান কিন্তু একটা, ইবলিশ শয়তান যখন আদমকে বানাইছিল তার আগে ইবলিশ শয়তান ছিল ফেরেশতাদের সর্দার। এর আগে কত বছর যাক সেটা তো অনেক ব্যাখ্যা আল্লাহ জানে। যেই মুহূর্তে আদমকে সেজদা না করে ইবলিশকে অভিশাপ দিয়ে ইবলিশ হয়ে গেছে,
ইবলিস তো বলছে আমি শয়তান হয়ে গেছি, যার ক্ষমতা নেই। এই একটা ইবলিসের বিপক্ষে আল্লাহ পাক মানুষকে হেদায়েত করার জন্য আদম থেকে ঈসা নবী, মুসা নবী, হজরত ইব্রাহিম, ইসমাইল, ইসাক থেকে ফাইনালি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর, বড় বড় 4টা আসমানি কিতাব, কত কিছু পাঠাইছে। এরপরেও দেখেন চারদিকে তাকান, মুসলমান বিশ্বের মধ্যে এখন সেকেন্ডে আছে। মনে হয় ইবলিশের শক্তিটা বেশি, ক্ষমতাটা বেশি। ঠিক আমাদের এই ডেস্টিনি চালুর নামদারি, এখানে বেশ কিছু ইবলিশ আছে। তো ওই যে শয়তান, কারণ এদের সফলতা তো হইল সাময়িক, এই জন্য ওদেরকে এখন শক্তিশালী বলে। আমরা যতই গোছগাছ করি এলোমেলো করে যাক। তবে হয়তোবা অতি তাড়াতাড়ি খুব ভালো অনেকগুলো সংবাদ পাবেন, অনেকগুলো ভালো সংবাদ পাবেন। আর আমি শুধু একে আইন পেশা হিসেবে এতটুকু বলতে পারি, মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া কে আসবে আমি জানি না, তবে প্রশান্তর অধ্যায়টা ক্লোজ ইনশাল্লাহ। কারণ উনি যদি এই মুহূর্তে ওনার পোস্ট বাঁচাইতে হয়, আমি এজ এ আইন পেশার লোক হিসাবে বলবো ওনাকে সশরীরে আসি হাজিরা দিতে হবে। অর্থাৎ উনি যে জীবিত, প্রশান্ত ভূষণ বড়ুয়া যে পলাতক না, উনি যে জীবিত এটা প্রমাণ করার জন্য উনি সশরীরে আসতে হবে। আর উনি বাংলাদেশের সশরীরে আসার একমাত্র পদ্ধতি হলো হাসিনা এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে হবে। আর আপাতত আপনারা যদি মনে করেন যে হাসিনা এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তাহলে প্রশান্ত আসবে, আমি বিশ্বাস করি। তাহলে আমাদের কি হবে, আমার কি হবে, মেরে ফেলবে, এগুলো নিয়ে আমি ভয় পাই না। এটা হইল মৃত্যুর পয়সার আসমানে হয়, জমিনে নয়, যাক ওগুলো অন্য বিষয়, এগুলো মাথায় রেখে খেলতেছি ইনশাল্লাহ। সুতরাং এই ছাড়া প্রশান্ত কোনো আইন একদম সংবিধান লেখিকা এলো ওনাকে বাঁচানো সম্ভব না। কিন্তু এখন ওই যে শয়তানি বুদ্ধি, উকিলের প্যাস, মাঝে মাঝে দেখেন না যে উকিল বাঘা আইনজীবী ধরছে, কে কোন বুদ্ধি দিছে, যত ফ্যাস করা যায়, যত দেরি করা যায়, সামনে আবার ইলেকশন, ক্ষমতায় নতুন দল আইব, এদের লগে জোট করা যায়, এরাও কিছু বুদ্ধি দিয়ে রাখছে, পেশা দেরি কর। তবে হ্যাঁ ইনশাল্লাহ আমরাও বসে নেই, আমরা আমাদের আইনজীবী টিম প্রস্তুত। ইতিমধ্যে আমরা এতদিন শুধু ঠেকাইছি, এখন মাঝে মাঝে আমরা 2-1টা বলও, অর্থাৎ আমরা এতদিন ছিলাম টেস্ট খেলা ব্যাটসম্যান, কী ছিলাম, ব্যাটসম্যান, অর্থাৎ ঠেকাইছি। যতই বল মারছে আমরা কি করতেছি, ঠেকাইছি, উইকেট বাঁচিয়ে রাখছি। কারণ টিকে থাকার নাম হলো সফলতার 95%। এটা কিন্তু T20 খেলা না, এটা কিন্তু ওয়ানডে না, এটা কিন্তু 90 মিনিটে ফুলবট না, ফুটবল না, 30 মিনিট আবার বাড়াই দিব, পরবর্তীতে টাইব্রেকারে নিষ্পত্তি হবে না। এটা টেস্ট খেলা, এটা 5 দিনের খেলা। টেস্ট খেলার নিয়ম হয়েছে আপনাকে উইকেট বাঁচায় রাখতে হবে, হয় আপনি জিতবেন, নইলে আপনি ড্র করবেন, অর্থাৎ হারার কোনো সুযোগ নেই। হয় আপনি জিতবেন, না হলে আপনি ড্র করবেন। তা আমাদের এখানে কিন্তু টেস্ট খেলা হচ্ছে, টেস্ট খেলা। আমরা এতদিন উইকেট টিকে রাখছি ইনশাল্লাহ। তবে এই চলিত সপ্তাহ থেকে আমরা আমাদের 2-1 ব্যাটসম্যান, এখন ইনিংস শেষ হয়েছে, ওদের ওভার শেষ হয়ে গেছে ইনশাল্লাহ, ওদের এখন আর বল নাই, ওভার শেষ। এখন আমাদের কাছে আমরা এখন বোলার। আমাদের 2-1 ব্যাটসম্যান ইতিমধ্যে ফিল্ডে নেমে গেছে ইনশাল্লাহ। কী হিসেবে নামছে, বোলার হিসেবে। এখন ওরা যে ভুল করবে, ব্যাট চালাইতে ভুল করবে, তার উইকেট আউট, যে ভুল করবে তার উইকেট আউট।
আজকে আমরা একটা মামলায় শেষ পর্যায়ে খেলা ঘুরে দিছি ইনশাল্লাহ। অর্থাৎ গতকালকে পর্যন্ত একটা সিদ্ধান্ত আমরা তিনজন সকালবেলায় ঘুরে দিছি ইনশাল্লাহ। অর্থাৎ আমরা এতদিন শুধু ব্যাটসম্যান ছিলাম, এই সপ্তাহ থেকে আমরা বোলারের ভূমিকায় গেছি ইনশাল্লাহ। এটা আপনারা আস্তে আস্তে দেখবেন। সুতরাং নেগেটিভ পক্ষ খুবই সাবধান হয়ে যান। আর আজকের এই লাইভের মাধ্যমে, যদিও 10টা বেজেছে, আমি লাইভ শেষ করবো 2-3 মিনিট। আজকের এই লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের ব্রেন থেকে ইতিমধ্যে আমরা ওনাকে বিজনেস সায়েন্টিস্ট উপাধি দিয়েছি। দ্রুত স্বপ্নের শহরের সাথে যুক্ত হয়ে যান। আপনি পুরো প্ল্যানটা মাথায় ঢুকলে আশ্চর্য হয়ে যাবেন। দ্রুত স্বপ্ন শহরের সাথে জড়িত হয়ে যান। 8.5 লক্ষ ডেস্টিনি বিনিয়োগকারী কোপারেটিভের সদস্যদেরকে বলবো, যারা তত্ত্ব হালনাগাদ করছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই দ্রুত হালনাগাদ করেন। অনেক চমৎকার সংবাদ আছে, আরও ভালো ভালো সংবাদ আছে। যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে দলে যোগদান করেছেন তারা দ্রুত অ্যাক্টিভ হয়ে যান। অনেক ভালো সংবাদ আছে ইনশাল্লাহ। আর ডেস্টিনি 2000 লিমিটেড যে 10-15-20 জন লাইভে বিভিন্ন নেগেটিভ বলতেছেন, আপনাদেরকে বলতেছি ভাইয়া সাবধান। এতদিন আপনারা বোলার ছিলেন, শুধু বল মারছেন, উইকেট কি পড়ছে না পড়ছে আপনাদের এই সামান্য নেগেটিভে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার বা আমাদের কিচ্ছু হয় না। বিশেষ করে এই যে আপনাদের 2-1টা প্রচারণা, হাসিনা 12 বছর 3 মাস 5 দিন জেলে আটকে রাখছে। 2001 থেকে কত লোক রফিকুল আমিন স্যারের বুয়া বুয়া ডেস্টিনি বলছে, এগুলো কিছু না। আপনাদের এই কয়েকটা ভিডিও অডিও ফেসবুক পোস্টে কিচ্ছু হবে না, কিন্তু বিনিময়ে কি হচ্ছে জানেন? ওই যে আমাদের সাধারণ ডিস্ট্রিবিউটার এরা কনফিউজ হয়ে যাচ্ছে, এদের ক্ষতি হচ্ছে। অর্থাৎ যারা পজিটিভ হয়ে ইতিমধ্যে লাভবান হইত তাদের ক্ষতি হচ্ছে, বিনিময়ে আপনার পরোক্ষভাবে পাবলিকের ক্ষতি করতেছেন। এবং আমার খুব ভালো লাগে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যাররা এবং আমাকে পেশায় যখন ফোর্স দেন, আমার এত ভালো লাগে। ওনার তুলনায় তো আমি কিছুই না। উনি 45 লক্ষ লোকের প্রতিনিধি। যেমন গত সোমবারে আমরা যেই কোনো কারণে কোর্টে গেছি, জজ কোর্টে গিদ্দি ধরছে সাংবাদিকরা, সাক্ষাৎকার, আমি ওনার সাথে ছিলাম। তো ওনার তুলনায় আমি কিছুই না। কিন্তু আপনারা যারা নেগেটিভওয়ালারা যখন ফেসবুকে বলেন, আমার কী যে ভালো লাগে, এই যে সমান করেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা যারা আমাকে নেগেটিভ প্রচার করতেছেন ফেসবুকে এবং মিটিংয়ের নাম ধরে বুয়া আইনজীবী বলছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আমি বুয়া নাকি আমি তো জানি, আর আমার চারিপাশে সবাই জানে। জজ কোর্ট, হাইকোর্ট, টেক্সাস বার, ডেস্টিনি অঙ্গনে আমার চারিপাশে সবাই জানে আমি কি। আমাকে যত নেগেটিভ তত চা খাওয়াবো, এবং বরঞ্চ আমাকে আগে আগে একটা SMS দিবেন, আমি প্রয়োজনে আপনাদেরকে চা খাওয়াবো। কী কী নেগেটিভ বললে আমার কাজ হবে সেটা আপনাদেরকে বলে দিব, কারণ আপনারা তো জায়গা মতো হিট করতে পারেন না, আরও নেগেটিভ আছে। এই জন্য যারা নেগেটিভ প্রচার করেন ধন্যবাদ, ফেসবুক বুয়া বলেন ধন্যবাদ। তবে আপনাদের এই 15-20 জন নেগেটিভ যারা বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে টার্গেট করে নেগেটিভ প্রচার করেন, সরাসরি আপনাদের ভিডিওগুলো দেখেন। আপনাদেরকে আমি আজকের লাইভের মাধ্যমে সতর্কতা বলেন, উদাত্ত আহ্বান বলেন, 45 লক্ষ লোকের পক্ষে বলেন, এগুলো বন্ধ করেন। নাহলে অচিরেই দেখবেন যে আমাদের হাতে কিন্তু আমাদের 2-1 জন ব্যাটসম্যান আমরা কিন্তু ইদানিং বল করা শুরু করে দিয়েছি। আপনি একটু 19-20 হবে, আপনার 30টা স্ট্যাম্প, লেগ স্ট্যাম্প, অফ স্ট্যাম্প, আপনি একটু ব্যাট চালানো দেরি করলে দেখবেন যে উইকেট আউট, আপনি আর ফিল্ডে খেলোয়াড় অযোগ্য, মানে ব্যাটসম্যান আউট। সুতরাং একটু সাবধান হন। আর দোয়াবদ্ধতা একটা ব্যাপার আছে, আপনারা তো পাবলিক করতে গেলে আপনারা কী মনে করেন রফিকুল আমিন স্যার যেই মানের লোক, আপনাদের এই সামান্য নেগেটিভে ওনার কিচ্ছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। তাই পাবলিকের আর ক্ষতি করেন না। যারা আজকে আমার এই লাইভটা দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আর কারো কোনো প্রশ্ন উত্তর দিলাম না। মোহাম্মদ তরিকুল ইসলাম ভাই লাস্টে দেখতেছেন, আল্লাহ যদি আমার গোলাম মোস্তফা ভাই দেখতেছেন, আনোয়ার হোসেন ভাই দেখতেছেন,
MS পলাশ ভাই দেখতেছেন, সমাজী স্যারকে আর দেখা যায় না, ওনার পরামর্শ অথবা ওনাকে কাজে লাগানো যায় না। হ্যাঁ, এটা তার আগামীকালকে এই সমস্ত, হ্যাঁ সমাজী স্যার আছে, অসুবিধা নেই। উনি এখন সরকারি অনেক বড় পোস্টে আছে, এই জন্য উনি সরকারি পোস্টের কারণে ডাইরেক্ট ওখানে উঠতে পারতেছে না। উনি আসে ইনশাল্লাহ, আমাদেরকে সর্বাত্র সহযোগিতা করে যাচ্ছে। আর রফিকুল আমিন স্যার উনি 38 বছরের বন্ধু, এটা সিদ্ধ করি না, 22 কা দোস্ত, একটা না 38 বছরের বন্ধু। ইনশাল্লাহ উনি যতটুকু আমাদের এটা নিয়ে। আর আগামীকালকে বুধবার রাত 9টা থেকে 10টা এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর দেব, আপনারা অবশ্যই থাকবেন। এবং একটা ফোন নাম্বার দিছি, ছোটো একটা ফোন, এখানে উত্তর দিবেন, আমি সরাসরি প্রশ্ন উত্তর পর্ব দেব ইনশাল্লাহ। তো আজকে যারা আমার এই লাইভ দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, শেয়ার কমেন্টস করছেন, ধন্যবাদ। যদি আপনার মনে হয় এই লাইভটা ভালো লেগেছে, এটাকে লাইভ কমেন্ট শেয়ার করে দিবেন। আমি একান্ত বাধ্য আসছি, আমার একমাত্র উদ্দেশ্য ডেস্টিনি 45 লক্ষ লোকে যারা নিরপেক্ষ আছে, যারা কনফিউজ, তারা যাতে ডেস্টিনির লোকে ক্ষতি না করে একই পতাকা তলে আসে। এবং আমাদের এখন দরকার হলো একতা। আর আমরা বেশি অ্যাকশানে যাচ্ছি না, কারণ বিপক্ষের লোকগুলোও ডেস্টিনি, পক্ষের লোকগুলোও ডেস্টিনি, নিরপেক্ষ লোকগুলোও ডেস্টিনি। চতুর্থ একটা পক্ষ দাঁড়িয়ে আছে, আমাদের মাঝে গ্যাঞ্জাম লাগালে ওরা তালবাহানা করবে। ওই যে বিড়ালের, ওই যে 2 বিড়ালে গ্যাঞ্জাম লাগছে বাঁদরের ফিটা বাঘের মতো, আমরা সেটা যাচ্ছি না। ইনশাল্লাহ আমরা খুব সাবধানে আগাচ্ছি এবং অচিরেই জয় হবে, 45 লক্ষ লোকের জয় হবে। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হাসান স্যারের হাত ধরে ডিস্ট্রিক্ট চালু হবে। বিশেষ করে সবাই ভুল বুঝতে পারবে। এবং আজকে একটা কথা বলে শেষ করব, 2001 কি 2 সালে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার একটা উক্তি দিয়েছিলেন যে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে নিন্দুকেরা না জেনে, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে নিন্দুকেরা না জেনে অযথা মন্তব্য করে, তাদের অজ্ঞতাকে এই বলে ক্ষমা করে দিই, অচিরেই তারা নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের পতাকা তলে হাজির হবে। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। ঠিক আজকে আমি বলবো, উইদিন শর্ট টাইমে সবাই ভুল বুঝতে পারবে যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হুসাইন স্যারই প্রকৃত ডেস্টিনি প্রেমিক। হয়তো আল্লাহ পাক যদি চায় আমরা হোসেন সাহেবরে হয়তো নভেম্বর থেকে আমাদের অফিসে পাবো ইনশাল্লাহ। হোসেন সাহেবের কথা, হোসেন স্যার আমাদের বাকি কথা ওনার মুখে বলবে। আল্লাহ পাক যদি কবুল করে, ডিস্ট্রিবিউটারদের টাকায় হয়তো আমরা নভেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে ফুল টাইম হোসেন স্যারের পাবো ইনশাল্লাহ। উনি অসুস্থ, চিকিৎসা নিচ্ছে, আল্লাহ পাক যদি কবুল করে ওনাকে পাবো ইনশাল্লাহ। তাই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।